ফাইনালি ঘটনাটা ঘটে গেছে আর আমাদের কোডি রোডসের কাছ থেকে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ড্রিউ ম্যাকেন্টায়ারের হাতে ফাইনালি চলে গেছে। আর এই মুহূর্তে আমরা শুধু একটা কথাই বলতে পারি, I prayed for this and it happened. তো হ্যাঁ, এটা তো আমরা বলছি, কিন্তু তার সাথে সাথে কালকে স্ম্যাকডাউনে আর কি হলো সেটা নিয়েও হালকা কথা বলবো। আর কালকে ড্রিউ ম্যাকেন্টায়ারের জেতাটা কেন এতটা বড় ঘটনা সেটা নিয়ে অলরেডি গতকালের ভিডিওতে তো কথা বলেছিলাম যে কেন ড্রিউ ম্যাকেন্টায়ারকে জিততে হতো, এটা বাধ্যতামূলক ছিল আর এটা ড্রিউ ম্যাকেন্টায়ারের কাছে শেষ সুযোগ ছিল। এবার ঘটনাটা যখন ঘটে গেছে তখন কেন এইটা ঘটা দরকার ছিল সেটা নিয়েও একটু কথা বলা যাবে। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে তো বলে রাখি যে স্ম্যাকডাউন যেহেতু কালকে বার্লিন থেকে ছিল জার্মানির, তো ক্রাউড তো ডিসঅ্যাপয়েন্ট করবে না আমরা সবাই জানতাম। তো স্ম্যাকডাউনকে শুরু করেছিল র্যান্ডি অর্টন, যেখানে র্যান্ডি অর্টন পুরো বার্লিনের ক্রাউডকে অ্যাকনলেজ করছিল। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই NXT নিউ সুপারস্টার ট্রিক উইলিয়ামস তাকে ইন্টারাপ্ট করে দেয়। তো র্যান্ডি অর্টন বলে, আচ্ছা ট্রিক, আমি মানছি তুই একজন সুপারস্টার, যেহেতু ট্রিক এসে আর কি নিজের খুব প্রশংসা করছিল যে এখন পুরনো সুপারস্টারদের দিন শেষ, এখন স্ম্যাকডাউনে একজন নতুন সুপারস্টার চলে এসেছে। আর সবাই বলে যে 2026 আমার বছর হতে চলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এবার ট্রিক উইলিয়ামসের বছর শুরু হতে চলেছে। এইসব তো ট্রিক উইলিয়ামস বলছিল, কিন্তু সে সময় র্যান্ডি অর্টন বলে যে আমি মানছি তোকে সুপারস্টারের মতো দেখতে, সব কিছু ঠিক আছে, কিন্তু তুই সত্যি আমাকে ইন্টারাপ্ট করলি, তোর মনে হয় এটা তুই ঠিক করেছিস? আর ট্রিক উইলিয়ামস যেহেতু র্যান্ডি অর্টনের দিকে পেছন করে দাঁড়িয়েছিল, তাই র্যান্ডি অর্টন এটা বলে দিয়েছিল যে দেখ, আমি জানি না তোকে NXT-তে কী শেখানো হয়েছে, কিন্তু একটা জিনিস হয়তো তোকে শেখানো হয়নি, যেটা হচ্ছে ভাইপারের সামনে কখনো পেছন ঘুরে দাঁড়াতে নেই। তো প্রথমবার আমি তোকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি তুই এটা করিস তাহলে কিন্তু আমি আর তোকে ছাড়বো না। এই বলে আমরা দেখতে পাই ট্রিক উইলিয়ামস আর র্যান্ডি অর্টনের মধ্যে আর কি হাতাহাতি শুরু হয়ে যায়। এবার র্যান্ডি অর্টন ট্রিক উইলিয়ামসকে একটা আরকেও মারতে যাচ্ছিলই, কিন্তু সেই সময় মিস পেছন থেকে এসে র্যান্ডি অর্টনকে অ্যাটাক করে দেয়। যেহেতু র্যান্ডি অর্টন মিসকেও আরকেও মেরেছিল আগের উইকে, তো মিস তো অ্যাটাক করেছিল র্যান্ডি অর্টনকে, কিন্তু সেই অ্যাটাকটা বেশিক্ষণ চলে না, কারণ র্যান্ডি অর্টন সুযোগ বুঝে আবার মিসকে লাগিয়ে দেয় একটা RKO। আর এইভাবে আজকে স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্ট শেষ হয়ে গেছিল। তো প্রথমেই বার্লিন দেখিয়ে দিয়েছিল যে কেন তারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ক্রাউডস। যাই হোক, কিন্তু ট্রিক উইলিয়ামসের খেলা এখানেই শেষ হয়নি, কারণ ট্রিক উইলিয়ামসের সাথে আজকে তার প্রথম ম্যাচও ছিল। ট্রিক উইলিয়ামসের স্ম্যাকডাউনে ডেবিউ হিসেবে তার ফার্স্ট ম্যাচও ছিল এগেনস্ট রে ফিনিক্স। তো রে ফিনিক্স সেখানে আসে, তো এন্ট্রেন্সে আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন তাকে একটু রেসপেক্ট দেখায়। কিন্তু এই ম্যাচটা যখন শুরু হয়, এই ম্যাচের শেষ মোমেন্টে আমরা দেখতে পাই যে ট্রিক উইলিয়ামস তার ট্রিককে ইউজ করে রে ফিনিক্সকে রোল আপ করে পিন করে এই ম্যাচে হারিয়ে দিয়েছে, আর তার স্ম্যাকডাউনের ফার্স্ট ভিক্টরি ট্রিক উইলিয়ামস পেয়ে গেছে। ট্রিক উইলিয়ামসের যাত্রা খুব ভালোভাবেই শুরু হয়ে গেছে। যাই হোক না কেন, এছাড়া আমরা ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচও দেখেছিলাম, যেটা একদম শেষ মোমেন্টে অ্যানাউন্স হয়েছিল, যেখানে আমাদের স্ম্যাকডাউনের ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন জিউলিয়া তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট অ্যালেক্সা ব্লিস। এবার অ্যালেক্সা ব্লিস এই ব্যাপারটা জানতো না, সেও জাস্ট লাস্ট মোমেন্টে জানতে পেরেছিল। আর শার্লেট ফ্লেয়ারও আজকে স্ম্যাকডাউনে উপস্থিত ছিল না, তাই অ্যালেক্সা ব্লিস পুরো একাই ছিল। তো যাই হোক না কেন, ম্যাচটা শুরু হয়, আর এই ম্যাচে আমরা অনেক ইন্টারফিয়ারেন্স দেখি। প্রথমে তো কিয়ানা জেমস, যে কিনা আমাদের জিউলিয়ার এখন বলা যেতে পারে এক টাইপের ম্যানেজার, সে তো রিং সাইড থেকে ইন্টারফিয়ারেন্স করছিলই, কিন্তু তার সাথে সাথে এই ম্যাচের শেষ মোমেন্টে আমরা দেখতে পাই ল্যাস লেজেন্ড আর নায়া জ্যাক্সও এই ম্যাচে ইনভলভ হয়ে যায়, যেখানে ল্যাস লেজেন্ডের ইন্টারফিয়ারেন্সের জন্য অ্যালেক্সা ব্লিস একটু ডিস্ট্র্যাক্ট হয়, আর সেই ডিস্ট্র্যাকশনের ফায়দা তুলে জিউলিয়া অ্যালেক্সা ব্লিসকে এই ম্যাচে হারিয়ে দেয় আর তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর এই ম্যাচ শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড মিলে অ্যালেক্সা ব্লিসের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে। তো আমরা বুঝতে পারছি যে ল্যাস লেজেন্ড আর নায়া জ্যাক্স ভার্সেস অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ারের মধ্যে গল্প এর পরে চলতে পারে। এই গল্পটা শুরু হয়ে গেছে অলরেডি, এবার দেখা যাক এই বদলাটা অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ার নিতে পারে কিনা এদের থেকে। কিন্তু যাই হোক না কেন, মাঝখান থেকে জিউলিয়া তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। তো এরপর আমরা MFT ভার্সেস হোয়াইট সিক্সেরও একটা ম্যাচ দেখতে পাই। সবার প্রথমে তো এন্ট্রেন্সটা দুজনেরই দুর্দান্ত ছিল, বিশেষ করে হোয়াইট সিক্সের। কিন্তু এই ম্যাচটা যখন শুরু হয়, এই ম্যাচে আমরা দেখতে পাই যে একটা ডিসেন্ট পারফরমেন্স দুটো টিমের তরফ থেকেই ছিল, কিন্তু তারপর যেটা কিনা আমরা আঙ্কেল হাউডি থেকে এক্সপেক্ট করে থাকি, সেটা আজকে সোলো সিকোয়া করেছে। কারণ এই ম্যাচটা শেষ হতে হতে সোলো সিকোয়া নিজের মাইন্ড গেমস খেলতে শুরু করে দেয়, যেখানে আমরা দেখতে পাই আঙ্কেল হাউডির যে ল্যান্টার্নটা আছে সেইটাকে সোলো সিকোয়া নিজের কাছে নিয়ে নেয়, যার ফলে আঙ্কেল হাউডি একটু
ডিস্ট্র্যাক্টেড হয়। আর যখন আঙ্কেল হাউডি ডিস্ট্র্যাক্টেড হয় সবার প্রথমে আমরা দেখি যে টালাটোঙ্গা তাকে অ্যাটাক করে, আর তারপর আমাদের টামাটোঙ্গা তাকে তার ফিনিশার মেরে দেয়, মানে টামাটোঙ্গার ফিনিশার আঙ্কেল হাউডির উপর মেরে দেয়, আর তারপর আঙ্কেল হাউডিকে পিন করে এমএফটিরা এই ম্যাচটা জিতে যায়। তো বলা যেতে পারে আঙ্কেল হাউডি আর হোয়াইট সিক্সের জন্য সময় খুব একটা ভালো যাচ্ছে না। আর এদের ক্যারেক্টারটার মধ্যে কি আদৌ কোনো পোটেনশিয়াল আছে? কারণ এত ইজিলি যদি তারা ম্যাচ হারতে থাকে তাহলে আমি জানি না স্পেশাল ক্যারেক্টার হিসেবে তাদের আর কি ক্রেডিবিলিটি আছে। যাই হোক না কেন, এমএফটিরা আজকে ম্যাচটা জিতে গেছে কিছু মাইন্ড গেমসের সাহায্য নিয়ে, আর আমরা দেখতে পাই যে আঙ্কেল হাউডি আর তার পুরো ফ্যামিলি মানে হোয়াইট সিক্স রিংয়ের মধ্যে হতাশ হয়ে বসেছিল। তো এখনও এদের মধ্যে স্টোরি পুরোপুরি কমপ্লিট হয়েছে বলা যায় না, হয়তো রাসেলমেনিয়া অব্দি ডাব্লিউডাব্লিউ গল্পটাকে টানতে পারে, কিন্তু আপাতত ফার্স্ট ম্যাচে মানে তাদের মধ্যে যে প্রপার ম্যাচটা হলো টিম ভার্সেস টিম, সেখানে এমএফটিরা ফার্স্ট ম্যাচে ভিক্টরি পেয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পেয়েছিলাম যে আজকে কারমেলো হেইজ একটা ওপেন চ্যালেঞ্জ রেখেছিল তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য, যেই ওপেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার জন্য শিনসুকে নাকামুরা এসেছিল। আর শিনসুকে নাকামুরা আর কারমেলো হেইজের মধ্যে আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পাই। আর শিনসুকে নাকামুরাকে ডাব্লিউডাব্লিউ হয়তো অত ভালোভাবে ইউজ করছে না, কিন্তু যখনই শিনসুকে নাকামুরা সুযোগ পায় তখনই শিনসুকে নাকামুরা আমাদের একটা ভালো ম্যাচই ডেলিভার করে দেয়। আর এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই শিনসুকে নাকামুরা অনেক চেষ্টা তো করে, জার্মানির ক্রাউডও অনেকে শিনসুকে নাকামুরাকেও সাপোর্ট করছিল এই ম্যাচে, কিন্তু আলটিমেটলি সেসবের কোনো লাভ হয় না, কারণ আমাদের কারমেলো হেইজ এই ম্যাচে শিনসুকে নাকামুরাকে হারিয়ে দেয় আর তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর তারপর আমরা দেখতে পাই কারমেলো হেইজ শিনসুকে নাকামুরার দিকে তার সম্মানের হাতও বাড়িয়ে দেয়, মানে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয়, আর তারপর শিনসুকে নাকামুরাও তার সাথে হ্যান্ডশেক করে, আর তারা দুজনের মধ্যে রেসপেক্ট শো করে, মানে দুজনের প্রতি রেসপেক্ট শো করে। তো যাই হোক, এছাড়া আমরা আরেকটা ম্যাচও দেখেছিলাম যেইখানে আজকে জর্ডানি গ্রেসারও স্ম্যাকডাউনে ডেবিউ ম্যাচ ছিল, কারণ তাকে অফিসিয়ালি স্ম্যাকডাউনে সাইন করে নেওয়া হয়েছে। আর তারও আজকে ডেবিউ ম্যাচ ছিল, যেখানে ডেবিউ ম্যাচে সে ফেস করছিল চেলসি গ্রিনের পার্টনার অ্যালবা ফায়ারকে। আর এই ম্যাচটা নিয়ে বেশি কথা কী বা বলবো, অ্যালবা ফায়ারকে জর্ডানি গ্রেস খুব সহজে হারিয়ে দেয় আর তার ডমিনেন্স প্রুভ করে এই ম্যাচে, মানে তার ডেবিউ ম্যাচ সে জিতে গেছে। আর সে যখন ম্যাচ জিতে বেরাচ্ছিল তখন তার সাথে জেট কার্গিলের একটা ইন্টারাকশন হয়, যেখানে জেট কার্গিল তাকে সতর্ক করে দেয় যে সে যদি মনে করে থাকে যে সে খুব বড় কিছু করে ফেলেছে, তাহলে স্ম্যাকডাউন হলো জেট কার্গিলের জায়গা। এটা জেট কার্গিল তাকে সতর্ক করতে এসেছিল। তো যাই হোক না কেন, এইগুলো তো ছিল ছোটোখাটো ব্যাপার। এবার কথা বলা যাক আসল ব্যাপারে, যেইটার জন্য সবাই স্ম্যাকডাউনে চোখ রেখেছিল, মানে কোডি রোডস ভার্সেস ড্রিউ ম্যাকইন্টায়ারের 3 স্টেজেস অফ হেল ম্যাচ। এই ম্যাচটা খুব সম্ভবত আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট ছিল, আর ম্যাচটা শুরু হয়েছিল খুব গভীর রাতে। আর আমি ভাবছিলাম এই ম্যাচও যদি কোডি রোডস আবার তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেয়, আজকে রাত জাগা আমার পুরো বেকার হয়ে যাবে। কিন্তু না সেসব কিছু হয়নি। বলছি ম্যাচটা নিয়ে পুরোই কথা বলা যাক। তো যেহেতু 3 স্টেজেস অফ হেল ম্যাচ ছিল, পরপর 3টে ম্যাচ আমরা দেখতে পেতাম, যার মধ্যে ফার্স্ট ম্যাচটা ছিল একটা নর্মাল ম্যাচ। তো এই জার্মানির বার্লিনের ক্রাউড একটা খুব অবাক করা জিনিস করেছে, যেটা হচ্ছে আজকে পুরো স্ম্যাকডাউন জুড়ে কোডি রোডসকে তারা বু করেছে। কোডি রোডস একটা বেবি ফেস হওয়া সত্ত্বেও তাকে সবাই বু করেছে। আর ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য আজকে একটা হিউজ পরিমাণ সাপোর্ট দেখা যাচ্ছিল, মানে জার্মানির ক্রাউডও আজকে ড্রিউ ম্যাকইন্টায়ারের পেছনেই ছিল, তাকেই সাপোর্ট করছিল। এটা পুরো তারা ভালো মতো বুঝিয়ে দিয়েছিল। তো এই ম্যাচটা শুরু হয়, যেমন বললাম প্রথম ম্যাচ ছিল একটা নর্মাল ম্যাচ। এবার এই নর্মাল ম্যাচে আমরা দেখতে পাই কোডি রোডস পুরো ম্যাচটাকে ডমিনেট করেছে, মানে আজকে তো কোডি রোডস পুরো বদলা নেওয়ার জন্যই এসেছিল। ম্যাচের শুরু থেকে শেষ অবধি মানে ফার্স্ট ম্যাচটার পুরো কোডি রোডসের ডমিনেন্স ছিল। কিন্তু যেমন এই ম্যাচের গল্প ছিল যে রেফারির দ্বারা এতদিন শুধুমাত্র ড্রিউ ম্যাকইন্টায়ার স্ক্রু হয়েছে, তো সেই গল্পটাকে এখানে কন্টিনিউ রাখা হয়। আর এবার ফাইনালি ড্রিউ ম্যাকইন্টায়ার তার বদলা নিয়ে নিয়েছে, মানে এতদিন যেগুলো তার এগেনস্টে যাচ্ছিল এবার সেটাকেই সে তার নিজের জন্য কাজে লাগিয়েছে। যেখানে রেফারিকে সে কর্নারের একটা টার্নবাকেলকে খুলে দেয়, রেফারি যখন সেটা লাগাতে ব্যস্ত হয়ে পড়ে, সেই সময়ে এই ম্যাচে ড্রিউ ম্যাকইন্টায়ার কোডি রোডসকে একটা লো ব্লো লাগিয়ে দেয়, যেটা এই ম্যাচে লিগাল ছিল না, কিন্তু রেফারি যেহেতু দেখেনি তাই সেটা একদম মানে যাকে বলা যায় একটা হিল ট্যাকটিক্স ইউজ করে লাগিয়ে দিয়েছিল। আর তারপর একটা ক্লেমোর কিক মেরে ফার্স্ট ম্যাচটা মানে যেটা একটা নর্মাল ম্যাচ ছিল সেই ম্যাচটা ড্রিউ ম্যাকইন্টায়ার জিতে তার পক্ষে স্কোর করে নেয় 1-0। মানে অলরেডি ড্রিউ ম্যাকইন্টায়ার একটা ম্যাচ জিতে গেছিলো আর কোডি রোডসের কাছে এখনও 0ই ছিল স্কোর বোর্ডে। তো যাই হোক না কেন, আমি তোমাদের কালকের ভিডিওতেই বলেছিলাম যে প্রথম যে দুটো ম্যাচ হবে, একটা ম্যাচ যদি ড্রিউ ম্যাকইন্টায়ার জেতে আর একটা ম্যাচ কোডি রোডসকে জিততেই হবে। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচটা যেহেতু ড্রিউ ম্যাকইন্টায়ার জিতে গেছিলো, তাই পরের ম্যাচটা মানে যেটা ছিল একটা নো ডিসকোয়ালিফিকেশন, নো হোল্ডস বার আর ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচ, সেটা কোডি রোডসের জেতার চান্সই বেশি ছিল। তো সেই ম্যাচটা যখন মানে স্টেজ 2 যখন শুরু হয়, তখন আমরা দেখতে পাই কোডি রোডস আর ড্রিউ ম্যাকইন্টায়ার দুজনই রিং সাইডে গিয়ে মারপিট করতে থাকে, দর্শকদের মাঝে গিয়ে মারপিট করতে থাকে, এমনকি ব্যাক স্টেজে গিয়েও মারপিট করতে থাকে। যেইখানে আমরা একটা কোডি রোডসের তরফ থেকে ভালো স্পটও দেখতে পাই, যেখানে একটা উঁচু জায়গা থেকে ড্রিউ ম্যাকইন্টায়ারকে নিচে একটা টেবিলে শুইয়ে দিয়ে কোডি রোডস তার উপর থেকে মানে তার উপরে লাফ মেরেছিল।
তো সেটাও একটা দেখার মতো স্পট ছিল। কিন্তু এই ম্যাচের ফিনিশ আসে তখন, মানে স্টেজ 2 এর ফিনিশ আসে তখন যখন আমরা দেখতে পাই ড্রু ম্যাকেন্টায়ারকে কোডি রোডস মারতে মারতে আর কি রিং সাইডে নিয়ে যায়। তারপর ড্রু ম্যাকেন্টায়ার যখন ওই অ্যানাউন্সার টেবিলটাকে ক্লিন করে তখন আমরা দেখতে পাই যে ড্রু ম্যাকেন্টায়ার আবার কোডি রোডসকে সেখানে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু কোডি রোডস সেটাকে কাউন্টার করে ড্রু ম্যাকেন্টায়ারকেই একটা ক্রস রোডস মেরে দেয় অন অ্যানাউন্সার টেবিল, আর অ্যানাউন্সার টেবিল পুরো ভেঙে পড়ে যায়। আর যেহেতু এটা ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচ ছিল, ড্রু ম্যাকেন্টায়ারকে কোডি রোডস পুরোই মানে ভাঙা অ্যানাউন্সার টেবিলের উপরই পিন করতে শুরু করে দেয়। রেফারি আসে 1 2 3, আর এই ম্যাচটা কোডি রোডস জিতে যায়। মানে স্টেজ 1 জিতেছিল ড্রু ম্যাকেন্টায়ার, স্টেজ 2 জিতেছিল কোডি রোডস। আর আমি তোমাদের যেমন বলেছিলাম যে দুটো স্টেজ শেষ হওয়ার পর স্কোর 1-1ই থাকবে, কারণ স্টিল কেজ ম্যাচ তো হতেই হতো। তো এবার ফাইনালি ডিসাইডিং ম্যাচ শুরু হয়, যেটা ছিল একটা স্টিল কেজ ম্যাচ। তো স্টিল কেজটাকে তারপর নামানো হয়। এখানে একটা ডিসঅ্যাপয়েন্টেড জিনিস যদি বলো যে এটাকে ওল্ড স্কুল স্টিল কেজ ম্যাচ বলা হচ্ছিল, কিন্তু নর্মাল স্টিল কেজই ছিল। মানে এখনকার যুগে আমরা যেমন স্টিল কেজ দেখতে পাই সেরকমই ছিল, কোনো পুরনো যুগে স্টিল কেজ এখানে ছিল না। যাই হোক না কেন, এই ম্যাচটা শুরু হয়, আর এই ম্যাচে ব্রুটালিটি ছিল, কারণ এই ম্যাচটা দেখে বোঝা যাচ্ছিল যে এবার সবাই জানে যে এবার আর হার মানা যাবে না। প্রথম দুটো ম্যাচে যেমন খুব সহজেই পিন হয়ে গেছিল, একবার ড্রু ম্যাকেন্টায়ার একবার কোডি রোডস, কিন্তু এবার দুজনের পুরো দম লাগিয়ে দিয়েছিল। আমরা দেখেছিলাম যে ড্রু ম্যাকেন্টায়ারের ক্লেমোর থেকে কোডি রোডস কিক আউট করেছিল, কোডি রোডসের ক্রস রোডস থেকে ড্রু ম্যাকেন্টায়ার কিক আউট করেছিল, মানে কেউই হার মানতে রাজি ছিল না। আর অ্যাকচুয়ালি কোডি রোডস এই ম্যাচে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল। একটা সময় আমরা দেখেছিলাম কেজের উপরে উঠেও তারা মারপিট করছে, এমনকি কেজের উপর থেকে ড্রু ম্যাকেন্টায়ারকে কোডি রোডস একটা রোডস কাটার, মানে রোডস কাটার বলছি, কোডি কাটারও লাগিয়ে দিয়েছিল, যেটাও একটা দেখার মতো মোমেন্ট ছিল। কিন্তু তারপরও ড্রু ম্যাকেন্টায়ার হার মানে না। তারপর যখন কোডি রোডস এখানে কেজ থেকে পালানোর চেষ্টা করে, সেখানেও ড্রু ম্যাকেন্টায়ার তাকে আটকে দেয়। তো লাস্টে একটা মোমেন্টে আমরা দেখতে পাই যখন দুজন সুপারস্টারেরই অবস্থা খুব খারাপ ছিল, আর ড্রু ম্যাকেন্টায়ার ধীরে ধীরে কেজের দরজার দিকে যাচ্ছিল যাতে সে দরজা থেকে বেরিয়ে জিতে যেতে পারে। তো যখন কেজের দরজা রেফারি খুলে দিয়েছিল আর ড্রু ম্যাকেন্টায়ার সবেমাত্র বেরাতে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই কালো হুডি পরা কেউ একজন তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর যেমন আমি তোমাদের কালকের ভিডিওতেও বলেছিলাম যে জেকব ফাটুর এখানে ইন্টারফিয়ারেন্স করার চান্স খুব বেশি, না হয় মানে ওই ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচে করবে, না হয় স্টিল কেজ ম্যাচে করবে। তো ফলস কাউন্ট এনিওয়্যার ম্যাচে তো করেনি, কিন্তু স্টিল কেজ ম্যাচের শেষে আমরা দেখতে পেয়েছি আমাদের জেকব ফাটুর রিটার্ন। এবার জেকব ফাটু যখন চলে এসেছিল আমার মনে হয়েছিল যে গেল, আবার ড্রু ম্যাকেন্টায়ারের কপালে দুঃখ আছে, এবার তো জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে এখানে হারিয়েই ছাড়বে। আর অ্যাকচুয়ালি জেকব ফাটুরও মানে ইন্টেনশন প্রথম দিকে তাই ছিল, কারণ আমরা দেখতে পাই জেকব ফাটু ড্রু ম্যাকেন্টায়ারকে কেজ থেকে বেরাতে দেয় না, তাকে অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু আমাদের কোডি রোডসকে আমি কি সাথে সাথে পৃথিবীর সব থেকে ভালো মানুষ বলি, কোডি রোডস দেখতে পায় যে ড্রু ম্যাকেন্টায়ারকে জেকব ফাটু কী করে মারছে, ও তো আমার শিকার। তো কোডি রোডস জেকব ফাটুকে সেখান থেকে সরানোর জন্য যায়, কিন্তু যখন সে জেকব ফাটুকে ড্রু ম্যাকেন্টায়ারের থেকে আলাদা করে তখন জেকব ফাটুর মাথা এমনিই গরম ছিল, জেকব ফাটু কোডি রোডসের উপরই অ্যাটাক করতে শুরু করে দেয়। এবার যখন জেকব ফাটু কোডি রোডসের উপর অ্যাটাক করছিল, সেই সুযোগটাকে ড্রু ম্যাকেন্টায়ার খুব ভালোভাবে কাজে লাগায়, আর ড্রু ম্যাকেন্টায়ার চুপচাপ কেজের দরজা থেকে নিচে নেমে পড়ে। আর যেহেতু স্টিল কেজ থেকে এক্সকেপ করলেই সেই ম্যাচটা জিতে যাওয়া যায়, তো ড্রু ম্যাকেন্টায়ার ফাইনালি স্টেজ 3 জিতে যায়, স্কোর হয়ে যায় 2-1, আর সেটা যায় ড্রু ম্যাকেন্টায়ারের ফেভারে। আর ড্রু ম্যাকেন্টায়ার এইভাবে কোডি রোডসকে 3 স্টেজেস অফ হেল ম্যাচে হারিয়ে দিয়ে হয়ে যায় আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন। আর যেইটা বার্লিনের পুরো ক্রাউড চাইছিল, আমরা সবাই চাইছিলাম, আমরাও ড্রু ম্যাকেন্টায়ারকে সাপোর্ট করছিলাম, তো সেইটা ফাইনালি ডাব্লিউডাব্লিউইও ঘটিয়ে দিয়েছে, আর ড্রু ম্যাকেন্টায়ার কোডি রোডসকে হারিয়ে হয়ে গেছে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন। এবার অনেকে মনে করতে পারে যে আমরা কেন ড্রু ম্যাকেন্টায়ারের পেছনে এইভাবে পড়ে আছি, আমরা কি কোডি রোডসকে হেট করি? দেখো, এবার এটা যারা ভাববে তাদেরকে আমি আর কী বা বলতে পারি, কিন্তু এখানে নাথিং এগেনস্ট কোডি রোডসের এগেনস্টে এখানে কিছু না। কিন্তু এইখানে কথা একটাই ছিল যে এই ম্যাচেও যদি ড্রু ম্যাকেন্টায়ার হেরে যেত, যেমন আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে ড্রু ম্যাকেন্টায়ারের ক্যারেক্টারটা পুরোপুরি বরবাদ হয়ে যেত, আর সেইটাকে আটকানোর জন্য এই ম্যাচে ড্রু ম্যাকেন্টায়ারের জেতাটা দরকার ছিল। আর ডাব্লিউডাব্লিউও ভালো লাগলো দেখে যে সেই জিনিসটাই ভেবেছে, আর সেই জন্য ড্রু ম্যাকেন্টায়ারকে এই ম্যাচে জিতিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে ড্রু ম্যাকেন্টায়ারের যেভাবে জেতা দরকার ছিল সেইভাবে তো জেতেনি, প্রথম ম্যাচটাও সে চিটিং করে জিতেছে, আর লাস্ট ম্যাচটাও সে জেকব ফাটুর সাহায্য নিয়ে জিতেছে। হ্যাঁ, সেটা হয়তো হয়েছে, আর সেই সব কিছুই ডাব্লিউডাব্লিউ করেছে কোডি রোডসকে প্রোটেক্ট করার জন্য, আর কোডি রোডস যাতে কোনো রকমভাবে উইক না দেখায় সেটা দেখানোর জন্য আর কি, মানে কোডি রোডসকে স্ট্রং দেখানোর জন্য এই জিনিসটা ডাব্লিউডাব্লিউ করেছে,
যাতে তার থেকে টাইটেলও নিয়ে নেওয়া যায় আর কোডি রোডস কোনো অংশে উইকও না দেখায়। কারণ দেখো প্রথম ম্যাচেও ড্রু ম্যাকেন্টায়ার চিটিং করে জিতেছে আর লাস্ট ম্যাচেও আমরা দেখতে পেয়েছি কোডি রোডস স্পিন তো হয়নি, জেকব ফাটু তাকে অ্যাটাক করছিল আর সেই ফাঁকে ড্রু ম্যাকেন্টায়ার বেরিয়ে গেছে। তো কোডি রোডসের ক্যারেক্টারও ওইখানে কোনো রকম কোনো ক্ষতি হয়নি, উল্টে ড্রু ম্যাকেন্টায়ারের ক্যারেক্টারটা ওই ম্যাচে বেঁচে গেছে, কারণ ফাইনালি সে এই ম্যাচে আমাদের আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার দেখার বিষয় শুধু একটাই যে এই চ্যাম্পিয়নশিপটা কি সে রাসেলমেনিয়া অবধি নিয়ে যেতে পারবে নাকি রাসেলমেনিয়ার আগে আবার কোনোভাবে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপটা ফিরে যায়। কিন্তু যাই হোক না কেন এই ম্যাচে ড্রু ম্যাকেন্টায়ারের ক্যারেক্টারকে বাঁচানোর জন্য ড্রু ম্যাকেন্টায়ারের জেতাটা একদম বাধ্যতামূলক ছিল আর ড্রু ম্যাকেন্টায়ার জিতে গেছে, আমাদের সবার মুখে হাসি ফুটে গেছে, রাত জাগা সার্থক হয়েছে। আমি তো সেই সময়ই আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছিলাম যে ইয়েস অ্যান্ড নিউ Let's go! Drew McIntyre is our brand new undisputed WWE champion. তো দেখা যাক এবার ড্রু ম্যাকেন্টায়ার এখান থেকে নিজের চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কে কতটা বড় করতে পারে। আর নেক্সট উইকে 4টে ম্যাচও অ্যানাউন্স হয়ে গেছে, যেটা হবে নাম্বার 1 কন্টেন্ডারের জন্য, যেটা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে আমরা দেখতে পাবো একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ। এবার দেখার বিষয় এটাই যে এখানে কোনোভাবে কোডি রোডস আর জেকব ফাটু ইনভলভ হয়ে যায় কিনা, সেটা নেক্সট উইকের ব্যাপার। কিন্তু আপাতত এখন সেলিব্রেশনের সময় ড্রু ম্যাকেন্টায়ারের জন্য সবাই সেলিব্রেট করো, ড্রু ম্যাকেন্টায়ারের এই মোমেন্টটাকে এনজয় করো। এবার দেখা যাক এই মোমেন্টটা কতদিন স্টে করে ড্রু ম্যাকেন্টায়ারের সাথে। যাই হোক না কেন স্ম্যাকডাউন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ড্রু ম্যাকেন্টায়ারের জেতায় তোমরা কতটা খুশি হয়েছো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিয়েছো। ভিডিওটাকে পারলে হাইপ করে দিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। আর হ্যাঁ, আরেকটা বিষয়, কালকে ওমেন্স রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন ভিডিও আসছে, তো সেটার জন্য অপেক্ষা করো। আর যেমন বললাম ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।